তুমি যদি মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট করাটা খুব একটা কঠিন ব্যাপার না। অর্থাৎ এখানে আমরা দুটি অংশ দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি কন্ডিশন যুক্ত একটি অংশ, অর্থাৎ একটি বাক্য, এরপর কমা দিয়ে আরেকটি বাক্য, তাই তো? সিম্পলি আমরা লিখে দিতে পারি, ইংরেজিতে আমরা কন্ডিশন ব্যবহার করব, অর্থাৎ ইফ ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, অর্থাৎ যদি তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। অর্থাৎ এখানে অর্থটা হচ্ছে যদি মনোযোগের সহিত পড়াশোনা করো, একই কথা। আমরা চাইলে এখানে সিম্পলি এরপরে অ্যাটেনশন দিয়ে দিতে পারতাম, অর্থাৎ সিম্পলি উইথ অ্যাটেনশন, তখনও কিন্তু একই কথা হতো। অর্থাৎ মনোযোগের সহিত যদি পড়ো। এরপর আমরা দেখতে পাচ্ছি স্বাধীন যে অংশটি আছে, অর্থাৎ ইংরেজিতে আমরা এই বাক্যটি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস আমরা স্বাধীন বাক্য বলে থাকি। কেমন? আর কিছু আমি বললাম না, ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ বলে থাকি, বাক্য বলে থাকি। আর এটা হচ্ছে নির্ভরশীল বাক্য, যেটাকে আমরা বড় অ্যাডভার্বিয়াল ক্লোজ বলে থাকি। আমি জাস্ট সংক্ষিপ্ত একটু বলে দিচ্ছি আর কি, ওকে? ইট ইজ নট ভেরি চ্যালেঞ্জ, ইট ইজ নট ভেরি চ্যালেঞ্জ, অর্থাৎ খুব কঠিন না, টু মেক গুড রেজাল্টস, অর্থাৎ ভালো রেজাল্ট করাটা, অর্থাৎ ভালো ফলাফল করাটা খুব একটা কঠিন না। হিয়ার সি এখানে কিন্তু আবার ইনফিনিটিভ আছে। আমরা চাইলে এই বাক্যটি অন্যভাবেও লিখতে পারি। যেমন আপনি যদি চান যে না আপনি এইভাবে লিখবেন না, অন্যভাবে লিখবেন, হ্যাঁ, সেটাও সম্ভব। সিম্পলি আপনি এইভাবে এই পর্যন্ত অংশটি লিখলেন, এরপর আপনি এখানে এইভাবে লিখে দিলেন। এই অংশটি এইভাবে না লিখে আপনি এভাবে লিখলেন। জাস্ট আমি একটু দেখাচ্ছি আর কি কিভাবে। দেখুন, এইদিকে আমরা সাবজেক্ট হিসেবে বসিয়ে দিচ্ছি, অর্থাৎ টু মেক গুড রেজাল্ট, গুড রেজাল্টস, অর্থাৎ ভালো রেজাল্ট করা, ভালো ফলাফল করা। এরপর আমরা লিখে দিলাম ওই যে ইটস নট ভেরি ডিফিকাল্ট, অর্থাৎ খুব বেশি একটা কঠিন না। বুঝতে পেরেছেন? অনেকের হয়তো বুঝতে পারেনি। ওকে, আমি আবারও বলে দিচ্ছি, অর্থাৎ আমরা সিম্পলি যদি চাই কখনো এইরকম অর্থে, অর্থাৎ এই ইনফিনিটিভটাকে আমরা চাইলে আবার কি করতে পারি আমাদের প্রয়োজনে, অর্থাৎ আমরা অ্যাজ এ সাবজেক্টের মতো করেও এই বাক্যের সাবজেক্টের মতো করেও ব্যবহার করতে পারি। আবার আপনি যদি চান যে না ইনফিনিটিভ না, আপনি এক কাজ করবেন, এখানে জেরান্ড ফ্রেজ তৈরি করবেন। এখন আছে ইনফিনিটিভ ফ্রেজ, বাট আপনি জেরান্ড ফ্রেজ তৈরি করতে চান, হ্যাঁ ঠিক আছে, আপনি সেটাও পারবেন। আমি সবই দেখাই দিচ্ছি ভাই ও বোন, আপনারা যেটা আপনাদের সুবিধা মনে হয় অর্থাৎ সেটা ব্যবহার করবেন। আপনি চাইলে এখানে এইভাবে লিখতে পারেন, গেটিং গুড রেজাল্ট অর মেকিং গুড রেজাল্ট, একই কথা। এখন অনেকে বলতে পারেন এই এখানে তো সমস্যায় পড়ে গিয়েছি। কোন জায়গায় সমস্যাটা হলো? এখানে অক্সিলারি ভার্ব সিঙ্গুলার কেন? ওকে, সিঙ্গুলার হওয়ার মূল কারণ হচ্ছে আমরা যদি এইদিকে লক্ষ্য করি, ঠিক এই দিকে লক্ষ্য করুন, আমরা যখন ইনফিনিটিভ ওয়ার্ড জেরন কে এজ এ সাবজেক্ট হিসেবে ব্যবহার করব, ডেফিনেটলি সব সময় আমরা এই ভার্বটিকে সিঙ্গুলার ব্যবহার করব। কেমন? বোঝাতে পারলাম কি? আশা করছি বুঝতে পেরেছেন। যদি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন, এবং অপরকে জানিয়ে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, দেন উই সি, আমি ইতিমধ্যে অবগত হয়েছি যে একজন একজন না অনেকেই অনেককে রিকমেন্ড করেছেন আমার এই ভিডিওগুলো সম্পর্কে, আমার চ্যানেল সম্পর্কে। তাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ যে আপনারা আমার ভিডিওগুলোকে অন্ততপক্ষে রেকমেন্ড করেছেন। আমি আশা করি যে আপনাদের এই ভালোবাসা বজায় থাকলে আমারও এই আহ, ছোটখাটো কাজ এটাও চলমান থাকবে। আমি আগে লিখে রেখেছি এই জন্য যাতে সুবিধা হয়। আমরা যখন লিখতে যাই অনেক সময় লাগে, এটা হয়তো বা অনেকে অবগত, বুঝতে পেরেছে কেমন? দেন উই সি, আমরা পরীক্ষার আগের রাতে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম। অর্থাৎ হয় না পরীক্ষার আগের রাতে সাধারণত আমরা ঘাবড়ে যাই, কিন্তু কিন্তু অ্যাজ এ কনজাংশন হিসেবে, দ্যাট মিনস আমরা কো রিলেটিভ কনজাংশন হিসেবে কিন্তু আমরা অ্যাজ ইউজুয়ালি ব্যবহার করে থাকি। সকালে সব ঠিকঠাক হয়ে গিয়েছিল, অর্থাৎ সকালে উঠে দেখি সব ঠিকঠাক, এমন কিন্তু হয়। আমরা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করি। ও, এখন এই পর্যায়ে আমরা যেটা করতে পারি, আমরা এখানে দুটি অংশ পেয়েছি। প্রথমত আমরা এটা দেখতে পেলাম পরীক্ষার আগের রাতে, দ্যাট মিনস হচ্ছে দা নাইট বিফোর দা এক্সামিনেশন, অর্থাৎ পরীক্ষার আগের রাত। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এটা কিভাবে লিখলাম, আমি আবারও বলে দিচ্ছি, অর্থাৎ পরীক্ষার আগের রাতে। ওকে, দা নাইট নির্দিষ্ট অর্থে দা নাইট এই জন্য যে আমি কিন্তু পরীক্ষার আগের রাতটিকে নির্দেশ করছি, এই জন্য দা নাইট এসএসসি আমরা ব্যবহার করি না, তাই না? ওকে, বিফোর দ্য এক্সামিনেশন, দ্যাট মিনস এক্সাম, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, অর্থাৎ পরীক্ষার আগের রাত। সিম্পলি আমরা এইভাবে ব্যবহার করে দিতে পারি। ওকে, দেন সি,
আই গট পাজলড, অর্থাৎ আমি ঘাবড়ে গিয়েছি। হিয়ার ইউ সি, আপনি চাইলে এখানে ইয়া ব্যবহার করতে পারেন, অর্থাৎ ঘাবড়ে গিয়েছিলাম, আমি অনেকটা ঘাবড়ে গিয়েছিলাম, এর ইংরেজিটা হচ্ছে আই গট পাজলড। আপনি এখানে চাইলে পাজলড এর পরিবর্তে আপনি কিন্তু এখানে সিম্পলি কি ব্যবহার করতে পারেন, কনফিউজ ব্যবহার করতে পারেন। আমি পুরোটা লিখে দিচ্ছি না, কনফিউজ। অথবা আপনি আম, এখানে ইয়া দিতে পারেন, দ্যাট মিনস এফ্রাইড, অর্থাৎ ভীত হওয়া ওইটা না। তারপর আপনি এখানে টেনশন দিতে পারেন, দ্যাট মিনস আপনি চিন্তিত হয়ে পড়েছিলেন। অথবা আপনি ভয় পাওয়া অর্থে আরো যেগুলো আছে, ওকে, সেগুলো ব্যবহার করতে পারেন। অনেকটা ঘাবড়ে যাওয়া, দ্যাট মিনস টেনশন, অনেকটা চিন্তিত হয়ে পড়া, সেই অর্থ প্রদান করে। আই থিংক সো হ্যাভ গট। কিন্তু সকালে উঠে দেখি সব ঠিকঠাক, দ্যাট মিনস বাট, এখানে অ্যাজ এ কনজাংশন হিসেবে বাটকে আমরা ব্যবহার করেছি। লক্ষ্য করুন, ইন দ্য মর্নিং, ইন দ্য ভেরি মর্নিং, অ্যান্ড এভরিথিং ওয়াজ ফাইন, অর্থাৎ সবকিছু ঠিক ছিল। অথবা আমরা চাইলে কিন্তু এটাও ব্যবহার করতে পারি, দ্যাট মিনস টার্ন ইনটু ফাইন অর অলমোস্ট ওকে, অনেক কিছু দেওয়া যায়। দেখুন, আমি আপনি চাইলে অনেক কিছু দিতে পারি। আর এক্স্যাক্টলি আমরা অনেক সময় যেটা করি, একটা নির্দিষ্ট বাক্যের একটা নির্দিষ্ট নিয়মই জেনে রাখি, আদতে এটা সঠিক না। আমরা যেটা করতে পারি, আমরা আমাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে বিভিন্ন রকম ভাবে আমরা লিখতে পারি। কেমন? যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে অবগত করবেন। নেক্সট উই সি, আমরা এটা লক্ষ্য করি যে সে এমন একজন ছাত্র, এন্ড সে শুধু ভালো রেজাল্টই করে না, বরং সবাইকে সাহায্য করতে ভালোবাসে। এই বাক্যটি দারুণ একটি বাক্য, আমার আপনার লেখালেখির প্রয়োজনে, কথা বলার প্রয়োজনে অনেক বেশি ব্যবহার হতে পারে। সুবিধার্থে আমি এই ক্লাসটি যাদের সাথে, অর্থাৎ যাদেরকে করাচ্ছিলাম, তাদের সুবিধার্থে এখানে আমি বেশ কিছু বাক্য লিখেছিলাম মোটে। অর্থাৎ তিনি এমনই একজন ছাত্র, দ্যাট মিনস হি ইজ এ স্টুডেন্ট হু ইজ নট ওনলি মেক গুড রেজাল্টস, শুধুমাত্র ভালো রেজাল্টই করতে পারে না, একই সাথে আমরা এটা বোঝাচ্ছি যে তিনি অন্যদেরকে সাহায্য করতেও ভালোবাসে, দ্যাট মিনস বাট অলসো লাভস টু হেল্প আদার্স, অর্থাৎ অন্যদেরকে সাহায্য করতেও ভালোবাসে। এখন এই ধরনের বাক্য আপনি কিভাবে লিখবেন? দেখুন, সিম্পলি যখন আপনি এরকম দেখবেন যে শুধু এটাও না ওটাও, দ্যাট মিনস শুধু অথবা বরং, এরকম যদি আপনি দেখতে পান কোনো বাক্যে, তাহলে সিম্পলি আপনি যেটা ব্যবহার করবেন, ইংরেজিতে এগুলোকে বলা হয় কো রিলেটিভ কনজাংশন, দ্যাট মিনস নট অনলি, অর্থাৎ গুরুত্ব দেওয়ার জন্য, ওর বাট অলসো, এইটা ব্যবহার করতে পারেন। এইটা মানে তৈরি করে এখানে দুটি বাক্য হতে পারে, যেহেতু কো রিলেটিভ কনজাংশন ইন ওয়েল, অর্থাৎ এটা আবার কি করতে পারে, আবার দুটি ভার্বকেও লেখা যেতে পারে, দুটি নাউনকেও লেখা যেতে পারে। দ্যাট মিনস সে শুধু বিজনেসম্যানও না, সে আবার এটাও, দ্যাট মিনস সে আবারও একজন শিক্ষকও বটে। এই যে এই ব্যাপারগুলোকে এমফাসাইজ করার জন্য, আবার আমি বললাম যে বাংলাদেশে শুধু পলিটিক্যাল ক্রাইসিস চলছে না, আবার এটাও চলছে। সাথে কি চলছে? ওয়েল, আমরা এই মুহূর্তে জানি যে খাই খাই একটা পরিস্থিতি চলমান আছে, অর্থাৎ অ্যানার্কিক সিচুয়েশন তৈরি হতে পারে, সেই সম্ভাব্য মানুষও তৈরি হচ্ছে। তো এই যে যে প্রেক্ষাপট, অর্থাৎ এটাও না ওটাও, পজিটিভ ও নেগেটিভ উভয় সেন্সে আমরা ব্যবহার করতে পারি। সিম্পলি দেখুন, অ্যান্ড হি ইজ স্টুডেন্ট হু not only makes a good result. I think so I have got. নেক্সট হয়েছে, আমরা যদি একই রকম ভাবে একটু লক্ষ্য করি, একই রকম আছে, আহ মেয়েটি শুধু ইংরেজি বলতেই পারে না, বরং সে ইংরেজি ভালো লিখতেও পারে। এখন বরং নাও থাকতে পারে, ধরেন বরং নাই, দরকার নাই, সমস্যা নাই, লিখতেই পারে না সে ইংরেজি, সরি টু সে, অর্থাৎ সে বলতেই পারে না, ইংরেজি লিখতেও পারে। একই কথা, আপনি সিম্পলি কি করতে পারেন, লিখে দিতে পারেন এইভাবে, যে নট ওনলি স্পিক ইংলিশ and but also here we see and right, okay। এইখানে যেহেতু, এখানে একটু সমস্যা আছে, যেহেতু আমরা ক্যান কে ব্যবহার করেছি অ্যাজ এ মডেল অক্সিলারি ভার্ব হিসেবে, এই জন্য আমরা বাট অলসো ব্যবহার করার পরও, এখানে যেহেতু সাবজেক্ট দিয়েছি, এটা হচ্ছে, এখানে যেহেতু আমি সাবজেক্ট ব্যবহার করেছি, অর্থাৎ এই গার্লকে বোঝানোর জন্য, সুতরাং এই জন্য আমি এখানে এই ভার্বটির সাথে এস বাই এস করেছি, কারণ এটা থার্ড পার্সন। আর যদি আমি সরাসরি এই সাবজেক্ট নাও দিই, অর্থাৎ ধরেন আমি সাবজেক্ট দিব না, তাহলে কিন্তু আপনার এই প্লুরাল, অর্থাৎ এই যে যে ক্যান মডাল অক্সিলারি ভার্ব, এই অনুযায়ী এখানে ব্যবহার হবে, এখানে আর তখন এস এর প্রয়োজনটা হবে না। ঠিক আছে? আই থিংক সো হ্যাভ গট। বেশি একটা এলোমেলো করে ফেললাম নাকি? ওকে, আমি যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করছি, যদি না বোঝেন অবশ্যই আমাকে অবগত করবেন। ওকে, তাহলে এই পর্যায়ে এসে দেখুন, ছেলেটি শুধু ইংরেজিতেই খারাপ না, বাংলায়ও খারাপ বটে আছে তো, ব্র্যান্ড দ্য বয় ইজ নট ওনলি ব্যাড অ্যাট ইংলিশ বাট অলসো বাংলা। আই থিংক সো দ্যাট গাট। ওকে, একই রকম ভাবে আমরা এটা লক্ষ্য করছি যে অন্তর্বর্তীকালীন সরকার
অন্তর্বর্তীকালীন সরকার শুধু রাজনৈতিকভাবে ঝামেলা মোকাবেলা করছে না, অস্থিতিশীল যে পরিস্থিতি সেটাও সামাল দিচ্ছে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? অস্থিতিশীল পরিস্থিতি সেটাও সামাল দিচ্ছে, আমরা কিন্তু ইতিমধ্যে অবগত। Okay, interim government not only face political challenges or encounter or cope with, আমরা অনেকভাবে লিখতে পারি copes with, and but also encounters unstable situation, অর্থাৎ অস্থিতিশীল পরিস্থিতি। দ্যাট মিনস আমরা যেটাকে যেই যেই রকম পরিস্থিতি বর্তমানে বিরাজমান বা যেই পরিস্থিতি মানে হতে পারে এইরকম সিচুয়েশন আমরা এটা বলছি। নেক্সট হইছি, আহ আমরা এটা লক্ষ্য করছি, আমি জানি তুমি পরিশ্রম করছো। দেখুন একটা ব্যাপার লক্ষ্য করুন, অর্থাৎ আমি জানি তুমি পরিশ্রম করছো, তবে আরো পরিকল্পনা করলে বা আরো পরিকল্পনা করে থাকলে অথবা whatever বা আরো পরিকল্পিত হলে রেজাল্টটি আরো ভালো করতে পারতে, দ্যাট মিনস আরো ভালো হতো। এই সেন্সে আমরা দেখুন, আই নো অ্যান্ড ইউ আর হার্ড ওয়ার্কিং, দ্যাট মিনস আপনি কঠোর পরিশ্রম করছেন। And যদি বাট যদি ইফ ইউ হ্যাভ প্ল্যান, অর্থাৎ ইফ ইউ প্ল্যান আ বিট বেটার, অর্থাৎ আরো একটু ভালো, এইরকম সেন্স পরিকল্পনা করতে, অর্থাৎ আরো একটু ভালো, আর একটু ভালো পরিকল্পনা। আপনি চাইলে এখানে ইয়া করতে পারতেন, দ্যাট মিনস আপনি ভালো পরিকল্পনা ও দিতে পারতেন, বাট আর একটু বোঝাতে আমরা আপনি ব্যবহার করেছি। ইউ ক্যান ডু ইভেন বেটার, এমনকি আমি ভালো করতে পারতেন। দেখেন আমরা সাধারণত কথা কথা বলতে গিয়ে বলি না যে ইয়েস, এমনকি আপনি ভালো করতে পারতেন যদি আর একটু মানে স্ট্রেস প্রেশার দিতেন বা আর একটু গুরুত্ব দিতেন। সেই অর্থে দেন ইউ ইভেন বেটার, দ্যাট মিনস ইউ ডু ইভেন বেটার, ইউ ক্যান ইভেন ডু বেটার, আপনি আরো ভালো করতে পারেন। আপনি কিন্তু আপনার প্রয়োজনে, কথা বলার প্রয়োজনে এগুলোকে সিম্পলি ব্যবহার করতে পারেন। ওকে, আমি দিচ্ছি তো, বা আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা যেভাবে পান সেটা ব্যবহার করবেন। আই থিংক সো ইউ হ্যাভ গট, আমি কি বোঝাতে চাচ্ছি। এরপরে দেখুন আমরা মাঠে যে, ওকে আমরা মাঠে যখন খেলছিলাম, দ্যাট মিনস when we were playing in the field and হঠাৎ তখন হঠাৎ আকাশে মেঘে ঢেকে গেল, অর্থাৎ suddenly the sky became got cloudy, অর্থাৎ এই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ওঠে। দেখুন আমরা অনেক সময় যে গট বিকেম অ্যাজ এ মানে অ্যাজ এ লিঙ্কিং ভার্ব হিসেবে or ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে কেমন আমরা ব্যবহার করতে পারি, এই ব্যাপারে আমার অনেকগুলো ক্লাস আছে, আপনি চাইলে ক্লাসগুলো দেখে নিতে পারেন। ওকে, দারুণ দারুণ বাক্য তৈরিতে। এরপর দেখুন ইট ইজ, অর্থাৎ ইট স্টার্টেড রেইনিং, অর্থাৎ বৃষ্টি হওয়া শুরু করলো উইথ থান্ডার স্টর্মস, অর্থাৎ যেটা হলো বজ্র সহকারে বৃষ্টি হওয়া শুরু করলো বা বৃষ্টি শুরু হয়ে গেল। আই থিংক সো হ্যাভ। যদি না বোঝেন অবশ্যই আমাকে কমেন্টে অবগত করবেন, একটু তড়িৎ গতিতে গেলাম আর কি। ওকে, এই পর্যায়ে এসে আমি আপনাকে এটা মানে করেছি কিন্তু দেখাবো না। এইটা আপনার জন্য কাজ, আপনি করবেন। অর্থাৎ আমি বুঝে উঠতে পারিনি, আমি বুঝে, ওকে বুঝতে পেরেছি তুমি রাগান্বিত, কিন্তু আগে পুরো ঘটনা না জেনে কাউকে দোষ দেওয়া উচিত না, এটা আপনি করবেন। অবশ্যই সবাই করে দিবেন, আমি জানি যে আমার ভিডিওগুলো যারা দেখেন তারা অবশ্যই আমার এই ভিডিওগুলো দেখে দেখে কমেন্ট করে দিবেন। আরেক এর সাথে একটি গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো আপনারা যদি কেউ আমার রেকর্ডেড কোর্সটি নিতে চান তাহলে লিংকে আপনি একটি ভিডিও পাবেন যেখানে বিস্তারিত বলা আছে যে আপনি কি কি পেতে যাচ্ছেন সেই কোর্সের মধ্যে। সুতরাং দয়া করে সেখান থেকে দেখে আমাকে নক করে আপনি কোর্সটি ক্রয় করতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।